বৃহন্নলা শব্দটি কানে এলে সাধারণ মানুষের কৌতূহলী মনে যে প্রশ্নটি সবার আগে উকি দেয় তা হল কেমন তাদের শারীরিক গঠন, তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোই বা কেমন হয়। আমি এক রিপবতী বৃহন্নলা। যারা বৃহন্নলা শব্দের অর্থ সম্পর্কে অবগত নন তাদের জানিয়ে রাখি, হিজড়েদেরই বৃহন্নলা বলা হয়ে থাকে। বর্তমান যুগেও এমন বহু মানুষ রয়েছেন যারা বৃহন্নলাদের সম্মানহীন এবং অশুভ বলে মনে করেন, এমনকি তাদের প্রতি তীব্র ঘৃণাও পোষণ করেন। আপনারাই বলুন, এই সমাজে বৃহন্নলাদের কি মাথা তুলে বাঁচার কোনো অধিকার থাকতে পারে না? বৃহন্নলা হলেও তাদের পরিচয় তো মানুষ, তাদেরও তো আবেগ, ভালোবাসা আর অনুভূতি রয়েছে। কিন্তু কখনো কি তসব্বর করেছেন, যদি কোনো সুদর্শন পুরুষ একজন সাধারণ নারীকে প্রত্যাখ্যান করে একজন বৃহন্নলাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, তবে তার শেষ পরিণতি কি হতে পারে? সেই বিবাহবন্ধন কি আদৌ টিকে থাকবে? আজ আপনাদের এমনই এক বুলেটিন গল্প শোনাব, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আমার নাম মোহনা। আমি বৃহন্নলা হয়ে জন্মেছিলাম বলে আমার মা আমাকে একটি আশ্রমে পরিত্যাগ করেছিলেন। সেই আশ্রমে আমার মতো আরও অনেক বৃহন্নলা বাস করত। আশ্রমের যিনি গুরুমাতা ছিলেন তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং নিজের কন্যার মতোই লালন পালন করে বড় করে তুলেছিলেন। আমি সেই আশ্রমে পরম শান্তিতে দিন কাটাচ্ছিলাম, সবার সঙ্গে মিলেমিশে আনন্দেই থাকতাম। কিন্তু একদিন রোহান নামের এক যুবকের সঙ্গে আমার আলাপ হয়। সেই দিনটির পর থেকে প্রায়শই রোহানের সঙ্গে আমার দেখা হতে লাগল। রোহানের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগত, আর এই ভালো লাগা কখন যে আমার হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু আমি আমার মনের কথা কখনো তাকে জানাতে পারিনি যে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। অন্যদিকে রোহানও আমার প্রেমে পড়েছিল। যেদিন সে তার ভালোবাসার কথা আমাকে জানিয়েছিল সেদিন আমি তাকে স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের এই সম্পর্ক কখনোই বাস্তব রূপ পেতে পারে না। একজন বৃহন্নলার নিজের সম্প্রদায় ছেড়ে অন্য কাউকে ভালোবাসার অনুমতি নেই, এই সমাজ তা কিছুতেই মেনে নেবে না। কিন্তু রোহান মনে মনে জেদ ধরে বসেছিল যে সে আমাকে গভীরভাবে ভালোবাসে এবং বিয়ে করলে আমাকেই করবে। আমি তখন রোহানকে অনেক বুঝিয়ে বলেছিলাম যে গুরুমাতা আমাদের এই সম্পর্ক কখনোই স্বীকার করবেন না, কিন্তু রোহান আমার কোনো কথাই শুনল না। এরপর আমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করা বন্ধ করে দিলাম তখন সে একদিন সোজা আমাদের আশ্রমের বাইরে এসে হাজির হলো। সে আমাকে ফোন করে হুমকি দিল যে আমি যদি নিচে নেমে তার সঙ্গে দেখা না করি তাহলে সে জোর করে আশ্রমের ভেতরে প্রবেশ করবে। আমি তখন রোহানকে বললাম, তুমি ভেতরে আসার বৃথা চেষ্টা করো না, বাইরে দুজন প্রহরী পাহারায় আছে, তাদের অমান্য করে আশ্রমে ঢুকতে চাইলে তোমাকে প্রহরিত হতে হবে। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে রোহানের মতো একজন সুদর্শন যুবক আমার জন্য এতটা উন্মাদ হতে পারে। আমার কথা না শুনে সে প্রহরীদের ধাক্কা দিয়ে জোর করে আশ্রমের ভেতরে ঢুকে পড়ল। সে যখন আশ্রমের ভেতরে প্রবেশ করল গুরুমাতা প্রচণ্ড রেগে গেলেন এবং তাকে আশ্রম ছেড়ে চলে যেতে বললেন। কিন্তু রোহান গুরুমাতার আদেশ অমান্য করে জানালো, যতক্ষণ না আমি তার সঙ্গে দেখা করছি ততক্ষণ সে আশ্রমের ভেতরেই অবস্থান করবে। এরপর সে আমার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করলে আমি দ্রুত অপর থেকে নিচে নেমে আসি। এসে দেখি গুরুমাতার আদেশে আশ্রমের প্রহরীরা রোহানকে পেটাতে শুরু করেছে। প্রহরীরা লাঠি দিয়ে রোহানকে আঘাত করছিল। সেই দৃশ্য দেখে আমি অত্যন্ত ঘাবড়ে যাই ও ভয় পেয়ে যাই। রোহানের কষ্ট সহ্য করতে না পেরে আমি সিঁড়ি থেকে নেমে এসে কাঁদতে কাঁদতে গুরুমাতার চরণে পড়ে বললাম, গুরুমা, দয়া করে রোহানকে ছেড়ে দিন। গুরুমাতা তখন ক্রোধে চিৎকার করে বললেন, তুই একজন হিজড়ে সম্প্রদায় হয়ে কি করে এই ছেলের উপর বিশ্বাস করলি? এই ছেলে তোকে ধোঁকা দিচ্ছে, ও তোকে ভালোবাসতেই পারে না। আমি তখন গুরুমাতার পা ধরে বললাম, গুরুমা, আমরা দুজনকে অনেক ভালোবাসি। গুরুমাতা তখনও রাগে ফুঁসছিলেন। আমাকে কিছু না বলে তিনি রোহানকে বললেন, এই ছেলে, তুই এখান থেকে চলে যা, নইলে আজ তোকে আমি শেষ করে ফেলব। রোহান তখন চিৎকার করে বলল, গুরুমা, আপনার যদি মনে হয় আমার ভালোবাসা মিথ্যে তাহলে আমি আজই মোহনাকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাব, দয়া করে আমাদের দুজনকে আলাদা করবেন না। গুরুমাতা তখন রোহানকে বললেন, তোমাদের এই 3 দিনের ভালোবাসা আমার অনেক দেখা আছে। আমি তখন গুরুমাতাকে বললাম, গুরুমা, আমি রোহানের সঙ্গে সংসার করতে চাই, আমিও রোহানকে অনেক ভালোবাসি, কিন্তু সাহসের অভাবে কোনোদিন এই কথাটা বলতে পারিনি। গুরুমাতা তখন ক্রুদ্ধস্বরে আমাকে বললেন, ঠিক আছে, তুই যদি আমার কথার অবাধ্য হোস তাহলে আজ তোকে আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। গুরুমাতার কথা শুনে আমি তার পা ধরে বললাম, গুরুমা, আপনি এভাবে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেবেন না। আপনি আমাকে ছোট থেকে বড় করেছেন, আমার সুখ দুঃখে আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি অসহায় হয়ে পড়ব। গুরুমাতা তখন গম্ভীর কণ্ঠে বললেন, আমি আমার শেষ কথা জানিয়ে দিয়েছি,
আমাদের দুজনের মধ্যে তোকে একজনকে বেছে নিতে হবে, আর তুই যদি এই ছেলেটাকে বেছে নিস তাহলে আর কোনোদিন নিজের মুখ আমাকে দেখাতে আসবি না। তখন আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি তো সেই মুহূর্তে প্রেমের মোহে অন্ধ ছিলাম। আমার চোখে তখন ভালোবাসার রঙিন চশমা। তাই আমি প্রেমে উন্মত্ত হয়ে গুরুমাকে ছেড়ে রোহানকে বেছে নিয়েছিলাম। আমি হিজড়ে হয়ে জন্মেছিলাম বলে আমার নিজের মা আমাকে পরিত্যাগ করেছিলেন, কিন্তু গুরুমা পর হয়েও আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসা আর স্নেহ দিয়ে বড় করেছিলেন। আর আমি প্রেমের মোহে পড়ে সেই গুরুমাকে ছেড়ে আমার প্রেমিককে বেছে নিলাম। আমি যে কত বড় ভুল করেছিলাম তা আমি অনেক পরে উপলব্ধি করতে পেরেছিলাম। সেদিন আমি সবকিছু ভুলে রোহানের সঙ্গে চলে গিয়েছিলাম এবং মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম এবার আমার জীবন আরও বেশি সুখ ও শান্তিতে ভরে উঠবে, কিন্তু এরপর আমার সঙ্গে যা ঘটতে চলেছিল তা শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আসলে আমরা দুজন যখন বিয়ে করে রোহানের বাড়িতে পৌঁছলাম, তখন রোহানের বাবা রোহানও আমাকে বিয়ের পোশাকে দেখে প্রচণ্ড বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এসব কি? তখন রোহান তার বাবাকে জানালো যে সে আমাকে বিয়ে করেছে। এই কথা শুনে রোহানের বাবা আমার দিকে তাকিয়ে রোহানের গালে সজোরে এক চড় মেরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লজ্জা করে না? তুই একটা হিজড়েকে বিয়ে করেছিস। আমি সমাজে কাউকে মুখ দেখাতে পারবো না, তোর জন্য আমার মান সম্মান সব ধুলোই মিশে যাবে। তুই এই হিজড়েকে বিয়ে করেছিস বলে তোর বোনের আর বিয়ে হবে না। এসব কি একবারও ভেবে দেখেছিস এই হিজড়েকে বিয়ে করার আগে? এবার কি হবে তোর বোনের? তাই ভালোই বলছি, তুই এক্ষুনি এই হিজড়েকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে আবার ছেড়ে আয়, নইলে সমাজের লোকেরা আমাদের মুখে থুতু দেবে। রোহান কিন্তু সেই মুহূর্তে তার বাবার কথায় ভয় না পেয়ে মনে সাহস সঞ্চয় করে আমার হাতটা শক্ত করে ধরে তার বাবাকে বলল, বাবা, আমি মোহনাকে ভালোবাসি বলেই তাকে বিয়ে করেছি, তাই আমি তাকে ছাড়তে পারবো না। ছেলের কথা শুনে শ্বশুরমশাই আরও বেশি রেগে গিয়ে তার কলার ধরে বললেন, নির্লজ্জ জানোয়ার, তুই যদি এই হিজড়েকে বাড়ি থেকে বের না করিস তাহলে তুই এই অপয়াকে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি এই অপয়াকে এক মুহূর্ত সহ্য করতে পারবো না। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। সেদিন আমাকে শ্বশুরবাড়ির লোকেদের কাছে চরমভাবে অপমানিত হতে হয়েছিল। এমনকি শ্বশুরমশাই আমাকে মারতেও উদ্যত হয়েছিলেন। তারপর সেদিন আমার শ্বশুরমশাই যখন আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিলেন, তখন শাশুড়িমা তাকে বাধা দিলেন। উনি তখন শ্বশুরমশাইকে বললেন, এদের বাড়ি থেকে বের করে দিলে সবাই জেনে যাবে, আগুনের মতোই খবর ছড়িয়ে পড়বে যে আমার ছেলে একজন হিজড়েকে বিয়ে করেছে, তাই এদের বাড়িতেই থাকতে দাও। আর এই অপয়াকে কেউ দেখতে পেলে বলবো যে ও আমাদের বাড়ির কাজের লোক। শ্বশুরমশাইকে এই কথা বলে বুঝিয়ে আমার শাশুড়িমা সেদিন আমাদের বাড়ি থেকে যেতে দেননি। সেদিন থেকে আমি শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলাম। শ্বশুরমশাই আমাকে ও রোহানকে একটা শর্তে বাড়িতে থাকতে দিয়েছিলেন। তিনি রোহানকে বলেছিলেন সে যেন এই কথাটা কাউকে না বলে যে সে আমাকে বিয়ে করেছে, এবং বাড়িতে কেউ এলে এটাই বলবে যে আমি তাদের বাড়ির একজন পরিচারিকা। এই শর্তে আমার শ্বশুরমশাই আমাকে বাড়িতে থাকতে দিয়েছিলেন, এবং আমিও রোহানের কথা ভেবে এই শর্তে রাজি হয়েছিলাম। তাছাড়া আমার কাছে তো আর কোনো উপায় ছিল না, আমাকে বাধ্য হয়েই শ্বশুরমশাইয়ের সব শর্ত মেনে নিতে হয়েছিল। রোহান আমাকে বলেছিল কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পর সে আমাকে একটা ভাড়া বাড়িতে নিয়ে যাবে। যখন সে কোনো ছোটোখাটো চাকরি পাবে এবং টাকা উপার্জন করতে শুরু করবে, তখন সে আমাকে নিয়ে আলাদা থাকবে। রোহানের উপর ভরসা করে আমি শ্বশুরবাড়ির লোকের সব অত্যাচার মুখ বুজে সহ্য করতে লাগলাম। ভেবেছিলাম রোহান যখন চাকরি পাবে তখন সে আমাকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু আমার ভাবনা সব কিছুই উল্টো হলো। রোহান যখন একটি কোম্পানিতে চাকরি পেল, তখন সে প্রত্যেক রাতে আমাকে আশ্বাস দিত যে সে শীঘ্রই আমাকে একটি ভাড়া বাড়িতে নিয়ে যাবে এবং সেখানে আমাকে রানীর মতো করে রাখবে। কারণ শ্বশুরবাড়িতে আমার এক একটা মুহূর্ত পাহাড়ের মতো ভারী মনে হতো। আমার শ্বশুরমশাই তো আমাকে দুচোখের বিষের মতো দেখতেন। এভাবেই আমার বিয়ের প্রায় 20 দিন কেটে গেল। এই 20টা দিন যে আমার কি পরিমাণ কষ্টে কেটেছিল তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কিন্তু আমার ভাগ্যে যে এর চেয়েও বেশি কষ্ট লেখা ছিল তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আসলে বিয়ের 20 দিন পরেই রোহানের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। বিয়ের প্রথম দিকে রোহান আমাকে রাতের বেলায় অনেক আদর ও ভালোবাসা দিত, কিন্তু যখন থেকে সে কোম্পানিতে চাকরি শুরু করলো সেদিন থেকেই তার আচরণে এক সুস্পষ্ট বদল লক্ষ্য করলাম। সে প্রত্যেক রাতে বাড়ি ফিরে আমার সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলেই চুপচাপ শুয়ে পড়ত। আমি যখন তার কাছে যেতাম সে বিরক্ত হয়ে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিত। প্রথমে আমি ভাবতাম যে সে হয়তো সারাদিন পরিশ্রম করে ক্লান্ত থাকে তাই এমনটা করে, কিন্তু সেদিন তো আমার স্বামী সব সীমা অতিক্রম করে দিল। সেদিনও অফিস থেকে বাড়ি ফেরার পর আমি তাকে খাবার দিলাম। খাওয়া দাওয়ার পর আমরা যখন ঘরে এলাম আমি ভাবলাম তাকে একটু আদর করব, কিন্তু তার কাছে যেতেই সে আমাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আরে যা তো এখান থেকে,
সবসময় আমার চোখের সামনে ঘুরঘুর করিস না? সে যখন আমাকে এত জোরে ধাক্কা দিল, তখন আমার প্রতি তার এমন রুক্ষ আচরণ দেখে আমি হতবাক হয়ে গেলাম। কারণ কিছুদিন আগেও তো সে সারাদিন আমার ভালোবাসার গান গাইত। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে তার আমাকে দেখতেও ভালো লাগছে না, আর আদর করা তো অনেক দূরের কথা। তার এই খারাপ ব্যবহার দেখে আমি যখন তাকে প্রশ্ন করলাম যে সে বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করছে, তখন সে উগ্র মেজাজে আমাকে বলল, তুই একটা হিজড়ে, তোকে বিয়ে করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি। এরপর সে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন তার কথা শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম এবং গুরুমায়ের কথাগুলো মনে করে অঝলে কাঁদছিলাম। সেদিন আমি বুঝতে পারলাম যে হিজড়েদের ভালোবাসার কোনো অধিকার নেই। হয়তো ঈশ্বর আমাদের ভাগ্যে কেবল কষ্টই লিখে রেখেছেন। ওদিকে আমি সারাদিন বাড়ির সমস্ত কাজ করতাম। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করাতেন আর কটু কথা শুনিয়ে প্রতিনিয়ত অপমান করতেন। এইভাবে বেশ কিছুদিন চলার পর আমি বুঝে গিয়েছিলাম যে রোহানকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু আমার ধৈর্যের বাঁধ তো সেদিন ভেঙে গেল যেদিন রাতের বেলায় রোহান অনেক দেরি করে বাড়ি ফিরল। আমি নিজে না খেয়ে তার অপেক্ষায় বসেছিলাম। সে ফিরে এসে আমার সঙ্গে কোনো কথা না বলেই ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়ল। তারপর আমি যখন ঘরের ভেতরে ঢুকে তাকে জিজ্ঞেস করতে গেলাম যে সে বাইরের থেকে খেয়ে এসেছে কি না, তখন আমার নজর তার গলার দিকে পড়ল। তার গলায় লিপস্টিকের স্পষ্ট দাগ ছিল, যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আমার স্বামী নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, যার জন্য সে আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করছে। আমি এতদিন চুপচাপ সব কিছু সহ্য করছিলাম, কিন্তু সেদিন আর সহ্য করতে না পেরে আমি প্রচণ্ড রেগে গিয়ে তার জামার কলার ধরে বললাম, আমি সব বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করছো, কারণ তোমার বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক চলছে। আমি এখানে সারাদিন না খেয়ে তোমার জন্য অপেক্ষা করি, আর তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ। আমি নিজের গুরুমাকে ছেড়ে তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আমার কথা শেষ হতে না হতেই রুহান হঠাৎ আমার গালে সজোরে এক থাপ্পড় মেরে বলল, তুই আমার সঙ্গে তর্ক করবি? আমার ব্যাপারে বেশি নাক গলাবি না, নইলে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। তোর সাহস কি করে হলো আমার জামার কলার ধরার? শ্বশুর শাশুড়ির প্রতারণা সহ্য করেও আমি হাসি মুখে থাকতাম, কিন্তু যাকে ভালোবেসে নিজের গুরুমাকে ছেড়ে এসেছিলাম সেই ভালোবাসা যদি এত কষ্ট দেয়, তাহলে এর থেকে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না। সেই মুহূর্তে আমার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। ঠিক তখনই আমাদের চিৎকার চেঁচামেচি শুনে শ্বশুরমশাই ঘরের ভেতরে ঢুকে নিজের ছেলের পিঠে হাত বুলিয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, বাহ রোহান, আমি খুব খুশি হলাম এটা শুনে যে তোর কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক চলছে। এবার তুই যে মেয়েকে বিয়ে করবি, আমি সেই মেয়ের সঙ্গেই তোর ঢাকঢোল বাজিয়ে বিয়ে দেব, তারপরে হিজড়েকে বাড়ি থেকে বের করে দেব। এই বলে শ্বশুরমশাইও আমার স্বামী হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে হিজড়েদের জীবনযাত্রা কতটা জটিল। আমরা হিজড়ে বলে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন থাকি। হিজড়েদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি রয়েছে, আর আমি সেই সংস্কৃতি ও রীতিনীতির বাইরে গিয়ে একজন পুরুষকে বিয়ে করেছিলাম, যার পরিণতি আমার জন্য অত্যন্ত ভয়াবহ হয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম যে হিজড়ে হয়ে সংসার করার যে স্বপ্ন আমি দেখেছিলাম তা ছিল এক মস্ত বড় ভুল। রোহান যখন থেকে কোম্পানিতে কাজ শুরু করেছিল, তখন থেকেই সেই প্রিয়া নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং আমাকে ঠকিয়েছিল। এই কথা রোহান নিজেই স্বীকার করেছিল যে তার অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেদিনের পর থেকে আমার শ্বশুরমশাই যখন বুঝতে পারলেন যে রোহান আর আমাকে পছন্দ করে না, সেও আমাকে ঘৃণা করতে শুরু করেছে, তখন আমার শ্বশুরমশাই আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে শুরু করলেন। এমনিতেও তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কাজের পরিচারিকা বলেই মনে করত। তাই সেদিন আমি যখন ঘর পরিষ্কার করছিলাম, তখন আমার শ্বশুরমশাই সোফাতেই বসেছিলেন। আমি বুঝতে পারছিলাম উনি অশালীনভাবে আমার দিকে বারবার তাকাচ্ছিলেন। তারপর উনি হঠাৎ করে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেলেন এবং সেখানে আমার সম্মানহানির চেষ্টা করতে লাগলেন। আমি তখন কান্নাকাটি করে শ্বশুরমশাইকে বললাম, বাবা আমাকে ছেড়ে দিন, আপনি এসব কি করছেন? আসলে আমি বৃহন্নলা হওয়া সত্ত্বেও বেশ সুন্দরী ছিলাম। তখন শ্বশুরমশাই রেগে আমাকে বললেন, একদম চুপ, আজ আমি দেখেই ছাড়ব যে হিজড়েদের শরীরের গঠন কেমন হয়। আমি তখন কান্নাকাটি করে হাত জোর করে প্রার্থনা করছিলাম যাতে উনি আমার সম্ভ্রম নষ্ট না করেন, কিন্তু উনি তো আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করছিলেন। তাই আমি বাধ্য হয়ে আমার সম্মান রক্ষার জন্য হাতের কাছে থাকা একটি বাসন দিয়ে শ্বশুরমশাইকে আঘাত করেছিলাম।
উনি যখন আমার মারির ভয়ে নিজের ছেলেকে চিৎকার করে ডাকেন, তখন আমার স্বামী রান্নাঘরে এসে দেখে যে আমি তার বাবাকে একটি বাসন দিয়ে আঘাত করছি। সেই মুহূর্তে শাশুড়িমা ঘরে ছিলেন না। তারপর রোহান প্রচণ্ড রেগে আমার চুলের মুঠি ধরে আমাকে সজোরে আঘাত করে বলল, তোর সাহস কি করে হলো আমার বাবাকে মারার? রোহান যখন আমাকে খুব বাজেভাবে মারধর করছিল, তখন আমি কষ্টে চিৎকার করে কাঁদতে শুরু করি এবং তাকে সত্যিটা বলার চেষ্টা করি। কিন্তু আমার স্বামী তো আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না। তারপর শ্বশুরমশাই ও আমার স্বামী দুজনে মিলে আমাকে আঘাত করতে থাকে। সেই সময় আমার অবস্থা যখন অনেক বেশি খারাপ হয়ে যায়, তখন আমার ননদ রান্নাঘরে এসে শ্বশুরমশাই ও আমার স্বামীকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন আমার স্বামী তার বোনকে বলে, তুই এখান থেকে চলে যা, আমাদের কাজে বাধা দিস না, আজ আমি হিজড়েকে শেষ করে ফেলব। আমার ননদ যখন বুঝতে পারল যে তার বাবা ও দাদা মিলে তো আমাকে মেরেই ফেলবে, তখন সে বাধ্য হয়ে পুলিশকে ফোন করে সব কিছু জানিয়ে দেয়। পুলিশ যখন বাড়িতে আসে, তখন আমার কিছু বলার আগেই আমার রক্তাক্ত চেহারা দেখে তারা সব কিছু বুঝে যায় যে আমার ওপর কী পরিমাণ অত্যাচার হয়েছে। আমার কিছু বলার আগেই আমার ননদ তার দাদা ও বাবার কুকীর্তির ব্যাপারে সব কিছু সত্যি কথা পুলিশকে বলে দেয়। সেদিন আমি আমার ননদকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। আর সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে নিজের রীতিনীতি ও সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমি কত বড় ভুল করেছি। এরপর আমি আবার গুরুমার কাছে ফিরে গিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম হয়তো গুরুমা আমাকে আর গ্রহণ করবেন না, কিন্তু উনি আমার কষ্টটা বুঝতে পেরেছিলেন, তাই উনি আমাকে সাদরে গ্রহণ করেছিলেন। এখন আমি গুরুমার কাছেই আবার আগের মতোই আছি। সেদিন গুরুমাকে কাছে পেয়ে ওনাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং ওনার পা ধরে ক্ষমা চেয়েছিলাম। উনি আগের থেকেও বেশি আমার খেয়াল রাখতে শুরু করেছেন। জানি এই ঘটনা ভুলতে আমার অনেক সময় লাগবে, তবুও চেষ্টা করছি সবকিছু ভুলে গিয়ে হাসি খুশি থাকতে। আমার সঙ্গে যা ঘটেছে, আমি প্রার্থনা করব যেন এমনটা আর কোনো বৃহন্নলার সঙ্গে না ঘটে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন।